হয় না প্রকল্প, ফেরত যায় অর্থ। এবং গাইবান্ধায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে গ্রাহকদের বীমার টাকা ফেরত না দেওয়ার অভিযোগ। অর্থ সংকটের দোহাই কর্তৃপক্ষে, শিগগিরই টাকা দেওয়ার আশাবাদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ। অবশেষে দেশের প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে ভোগ্য পণ্যের দাম। চলতি মাসে প্রথম 15 দিনে রেকর্ড পরিমাণ পণ্য আমদানি ও খালাস হওয়ায় প্রভাব পড়েছে ভোগ্য পণ্যের বাজারে। টাকার সঙ্গে ডলারের বিনিময় হার অপরিবর্তিত থাকলেও গত কয়েক দিনের ব্যবধানে রমজানের অত্যাবশ্যকীয় পণ্য ছোলা, চিনি এবং ভোজ্য তেলের দাম কেজিতে 1 থেকে 3 টাকা পর্যন্ত কমেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 15 দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির পর খালাস হয়েছে 1,28,000 মেট্রিক টন ছোলা, ভোজ্য তেল ও চিনি। আর এপ্রিল মাসে 24 লাখ মেট্রিক টন ছোলা, ভোজ্য তেল ও চিনি আমদানি হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের শীর্ষ কর্মকর্তার দাবি, এখন পর্যন্ত চাহিদার তুলনায় 15 থেকে 20% বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে। 27,000 মেট্রিক টন ছোলা, 41,000 মেট্রিক টন ভোজ্য তেল এবং 60,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে মে মাসের প্রথম 15 দিনে। এর আগে এপ্রিল মাস পর্যন্ত দেশে 5 লাখ মেট্রিক টন ছোলা, 15 লাখ মেট্রিক টন ভোজ্য তেল এবং 4.5 লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছিল। রমজান মাসে দেশে 1.5 লাখ মেট্রিক টন ছোলা, প্রতিদিন 6 থেকে 7,000 মেট্রিক টন ভোজ্য তেল এবং 12 থেকে 13,000 মেট্রিক টন চিনি চাহিদা রয়েছে। গত বছরের তুলনায় প্রত্যেকটি আইটেমই প্রায় 15 to 20% বেশি এসছে। কোনোভাবেই কোনো সংকট থাকবার কোনো কারণ নেই। এটি যদি কেউ করে থাকে সেটি কৃত্রিম সংকট। নিশ্চয়ই ল এনফোর্সিং এজেন্সি এবং অন্যান্য যারা আছেন প্রশাসনের, তারা এই বিষয়গুলো দেখবেন। আন্তর্জাতিক বাজারে বুকিং রেটের পাশাপাশি ডলারের দর বেড়ে যাওয়ার অজুহাতে গত 2 সপ্তাহে পুরোপুরি অস্থির ছিল দেশের ভোগ্যপণ্যের বাজার। তবে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। গত সপ্তাহে উন্নত জাতের ক্যাবরা ছোলা প্রতি কেজি 80 থেকে 81 টাকা বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 78 টাকা দরে। সাধারণ মানের ছোলা প্রতি কেজি 3 টাকা কমে বিক্রি হচ্ছে 73 টাকায়। 1 নম্বরটা বিক্রি হতো আপনার কাইপরা, ওইটা ছিল আপনার 81 টাকা, আজকে বিক্রি হচ্ছে সেটা 78 টাকা কেজি। আর যেটা আপনার জিব্বুর কোয়ালিটি, ওইটা বিক্রি হতো গত সপ্তাহে 76 টাকা কেজি, এই সপ্তাহে বিক্রি হচ্ছে আপনার 73 টাকা কেজি। আশা করি এভাবে যদি সরবরাহ থাকে আগামীতে ছোলার দাম বাড়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে মন প্রতি 20 থেকে 40 টাকা কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। গত সপ্তাহে প্রতি মন সয়াবিন 3,000 টাকায় বিক্রি হলো, এখন 2960 টাকা। পাম অয়েল 2610 টাকার পরিবর্তে 2580 টাকা এবং 2770 টাকা সুপার সয়াবিন বিক্রি হচ্ছে 2740 থেকে 50 টাকায়। সরবরাহ বেশি এবং আন্তর্জাতিক বাজারে একটু কম, আর ঢাকার বাজারে একটু বেশি কম হওয়াতে চিটাগাং বাজারে একটু 15-20 টাকা প্রতি মনে কমেছে। কমেছে চিনির দামও। এক সপ্তাহের ব্যবধানে মন প্রতি চিনি 60 টাকা কমে বিক্রি হচ্ছে 2130 টাকা দরে। চিনির দাম যথেষ্ট স্বাভাবিক আছে, তবে ঢাকার যে মিলগুলো তারা সঠিক মতো ডেলিভারি দিচ্ছে না। যদি ডেলিভারি সঠিক মতো দিত তাহলে চিনির বাজার আরো অনেক কমে যাবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 1,25,000 মেট্রিক টন চিনি নিয়ে 3টি এবং 45,000 মেট্রিক টন ভোজ্য তেল নিয়ে 2টি জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজানের বাকি আর 1 সপ্তাহ। চট্টগ্রামে পণ্যের সরবরাহ বাড়ায় পণ্যের দাম কিছুটা কমেছে। ঢাকার বাজারে সরবরাহ ও দাম জানতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছি সহকর্মী কাজল আব্দুল্লাহর সঙ্গে। কাজল, হ্যালো মামুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর কারওয়ান বাজারে। কারওয়ান বাজারের যে পাইকারি যে বাজার মুদিখানা, সেখানে কিন্তু মূলত এখন পর্যন্ত যে বেচাকেনা দেখছেন আপনি, মূলত এখানে সর্বোচ্চ পরিমাণে বেচাকেনা সকালবেলায় হয়। সেক্ষেত্রে এখন আমরা দেখছি যে খুব পাইকাররা যারা আছেন, বাইরে থেকে যারা এসেছেন, তারা কিন্তু মূলত এখানে এসেছেন সকালবেলা তাদের নিত্য পণ্য যেগুলো রমজানকে সামনে রেখে এবং সাধারণভাবে যেগুলো পণ্য তাদের প্রয়োজন হয়, সে পণ্যগুলো নেওয়ার জন্য কিন্তু তারা এখানে এসেছেন সকালবেলা। এবং সকালবেলায় এই ভিড়টি সবচেয়ে বেশি
বেশি হয় কারণ বাজারে, বিকেলবেলা দেখা যায় সাধারণত একটু ফাঁকা থাকে। সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যে বাজারগুলো দেখছি যে দোতলায় যে কারণ বাজারের দোতলায় যে পাইকারি মুদিখানার যে দোকানগুলো, সেই দোকানগুলোতে কিন্তু পাইকারদের যে ভিড়, সে উচ্চকার ভিড়ের মধ্যে আমরা দেখছি যে কিচমিচ বিক্রি হচ্ছে বেশি, তারপরে ছোলা, তেল সহ যে নিত্যপণ্য যে পণ্যগুলো রয়েছে, জাল, এগুলোই কিন্তু কিনছেন পাইকাররা। সেক্ষেত্রে সব মিলিয়ে যে বিষয়টি আপনাকে জানাতে চাই সেটা হচ্ছে যে খাতুনগঞ্জ যেটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি বাজার, সেই বাজারে যে বিষয়টি যে আজকে সবচেয়ে চলতি মাসের বলা চলে যে 15 দিন সবচেয়ে বেশি পণ্য সরবরাহ হয়েছে সেখানে, এবং আমদানি হয়েছে যেটি আমরা বলতে পারি। আমদানি হওয়ার ফলে কিন্তু প্রতিটি পণ্যে আমরা যেটি জানতে পেরেছি খাতুনগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে প্রতিটি পণ্যে প্রায় বলা চলে যে চিনি, ছোলা এবং তেল প্রতিটি পণ্যে 1 থেকে 3 টাকা পর্যন্ত কেজিতে কমেছে, এবং এর প্রভাব কিন্তু এখনো আমরা রাজধানীর কারণ বাজার সহ অন্যান্য বাজারে যে আছে সে বাজারগুলোতে কিন্তু এখনো সে প্রভাব এখনো পড়েনি। সেক্ষেত্রে এখানকার পাইকাররা যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা আজকে শুক্রবারে তারা যে পণ্য বিক্রি করছেন, এই ছোলা, তেল, ডাল, এই দামগুলো কিন্তু আগের মতোই আছে, যদিও তারা বলছেন যে এক সপ্তাহ কি 15 দিন আগেও কিন্তু এই দামটা 10 থেকে 12 টাকা কম ছিল, কিন্তু আজকে ছোলা বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকা কেজি, চিনি বিক্রি হচ্ছে 68 টাকা আগের দামেই। সেক্ষেত্রে তারা বলছেন যে এই পণ্যগুলোর দাম সহসাই বাড়বে না যদি সরবরাহ যদি বৃদ্ধি থাকে। সেক্ষেত্রে আমরা আপনাদের জানিয়ে দিলাম যে খাতুনগঞ্জে যেহেতু পণ্য সরবরাহটা অনেক বেশি আছে, সেক্ষেত্রে পর্যাপ্ত আমদানি হওয়ার কারণে বাজারের ব্যবসায়ী যেটি বলছেন সেটি হচ্ছে যে ব্যবসায়ী বলছেন যে আরো কয়েকদিন লাগবে এ বাজারের প্রভাব ফেলতে। সেক্ষেত্রে বাজারের প্রভাব এখনো হয়তো পড়েনি, তবে কয়েকদিনের মধ্যে এর প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের সাথে আরো কথা বলেছি, তারা বলছেন যে এসব পণ্য বাজারে পর্যাপ্ত আছেন, সেক্ষেত্রে পর্যাপ্ত থাকার পরেও কিন্তু তারা বিক্রি করছেন, যেটি যারা ক্রেতা আসছেন তারাও বলছেন যে দাম সহসাই তাদের কাছে হাতে নাগালের বাইরে এখনো রয়েছে, কিন্তু আমদানি হলে তারপরে তারা কিন্তু বলতে পারবেন যে পণ্যের দাম একটু হলেও কমেছে। আমরা দেখছি যে এখানে যে রাজধানীর যে এখানে কারণ বাজারে যে মূল্য তালিকা দেওয়া আছে, সেই মূল্য তালিকাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে কিন্তু মূল্য তালিকা বলা চলে যে একটু অস্পষ্টভাবেই লেখা আমরা দেখছি। সেক্ষেত্রে প্রতিটি পণ্যের কিন্তু মূল্য কিন্তু লেখা নেই। পাম তেল, সুপার সয়াবিন, কোনো কিছু এখন মূল্য আমরা সেভাবে দেখছি না, তবে অন্যান্য পণ্যগুলোর মূল্য কোনোটা কম কোনোটা বেশি। সেক্ষেত্রে আমরা দেখছি যে পাইকারি পণ্য যে পণ্যগুলো বিক্রি হয় তার মধ্যে কিন্তু অনেকাংশেই ক্রেতারা কিনছেন, এবং তাদের সাধ্যমতো যতটুকু প্রয়োজন এই পণ্যগুলো তারা কিনছেন। সেক্ষেত্রে আমরা যদি একটু এখানে যারা আছেন এই ক্রেতারা যারা আছেন তারা মূলত আমাদের আরেকটি কথাও জানিয়েছেন, সেটি হচ্ছে যে পণ্যের যে সরবরাহ রয়েছে সে সরবরাহ অনুযায়ী কিন্তু আমাদের যে পণ্যগুলো সে পণ্যগুলো মূলত সরবরাহ করছেন, এবং আমরা এখন একটি পাইকারি বাজার যেটি আছে সেটি কিন্তু একটি সার্বিকভাবে মুদি এবং যে দোকানগুলো জিরার যে দোকানগুলো সেই দোকানগুলো কিন্তু এখানে আছে। সেক্ষেত্রে বলা চলে যে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে মামুন আমি বলতে পারি যে কারণ বাজার সহ রাজধানীর অন্যান্য বাজারেও যেসব পণ্য রয়েছে রমজানের সামনে করে নিত্য পণ্য, সে পণ্যগুলোর সবকিছুর দাম কমবে। মামুন, এই ছিল এখন পর্যন্ত কারণ বাজার থেকে। রমজানের বাকি আর 1 সপ্তাহ। চট্টগ্রামে পণ্যের সরবরাহ বাড়ায় পণ্যের দাম কিছুটা কমেছে। ঢাকার বাজারের সরবরাহ দাম জানতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে কাজল আব্দুল্লাহ। রমজানের আগে রাজধানীর বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ, তবে সে তুলনায় কমেনি দাম। তারপরও বিক্রেতাদের দাবি রোজার সাশ্রয়ী দামে ইলিশ খেতে পারবেন ভোক্তারা। এদিকে বন্যার প্রভাব কাটিয়ে বাজারে বাড়তে শুরু করেছে সবজির সরবরাহ। স্বাদে গন্ধে অনন্য রূপালী ইলিশ, তাই ভোক্তার বাড়তি চাহিদাও রয়েছে ইলিশের প্রতি। সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজারে বিক্রেতাদের ঝুড়িতে শোভা পাচ্ছে নানা আকারের ইলিশ, তবে দাম খুব একটা কমেনি। মাঝারি আকারের প্রতি হালি ইলিশ 2500 থেকে 3000 টাকায় বিক্রি হচ্ছে। 500 গ্রাম মাছ মনে করেন 400, 450, 500 পিস এক একটা বিক্রি। 800, 800 গ্রাম 2800 টাকা, 3000 টাকা এরকম বিক্রি হচ্ছে। আবার সামনে আরো মাছ বাড়বো,
ওই সময় বিকবো এটা মনে করি 2200 টাকা নিই। রমজানের মাছের দাম একটু কমবে, অনেক কমবে। ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম কমার বদলে আরও বেড়েছে। বেলে, পাবদা, চিংড়ি ও বোয়াল সহ অন্যান্য মাছ কিনতে কেজি প্রতি এখন 50 থেকে 100 টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের। কার্পু মাছ নিয়েছি কেজি 220 টাকা। এটা কয়েকদিন আগে 200 টাকা ছিল, 180 ছিল। তো রমজানের পূর্বে একটু দামটা বেশি। পাবদা মাছ ছোটগুলা হলো 600 থেকে 700 টাকা কেজি, আবার একটু বড় হয়ে গেলে 700 থেকে 800 টাকা কেজি। আর রুই মাছগুলো যদি হয় 3 কেজি ওজনের বা 3 কেজির একটু বেশি, তাহলে 350 400 টাকা কেজি এরকম বিক্রি হয়। দু একটি বাদে স্থিতিশীল রয়েছে অন্যান্য সবজির দাম, তবে ভিন্নমত ক্রেতাদের। পটল 40 টাকা, ভেন্ডি 35-40 টাকা, বেগুন 40-50 টাকা, ওই ঝিঙ্গা 40 টাকা কেজি, পেঁপে 40 টাকা কেজি। যে তুলনায় পেঁপির দামটা একটু কম থাকার কথা, সেই তুলনায় এখন সিজন না থাকার কারণে পেঁপির দামটা একটু বেশি। নতুন সবজি মোটামুটি বাজারে আসছে, কিন্তু দাম ঊর্ধ্বগতি। আমাদের নীতি হয়ে গেছে, সবসময় রমজানের আগে সব জিনিসের দামে ঊর্ধ্বগতি হয়ে যায়। এদিকে বাজারে প্রতি কেজি গরুর মাংস 500 টাকা, খাসি 700 টাকা আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 5 বছর ধরে জাতীয় বাজেটের সাথে আলাদাভাবে জেন্ডার বাজেট পেশ করছে সরকার। অর্থনীতিবিদ ও নারী উদ্যোক্তাদের মতে নারীর অর্থনৈতিক উন্নয়নের বাধাগুলো চিহ্নিত করে প্রকল্প না নেয়ায় এই বাজেটের সুফল পাচ্ছেন না নারীরা। এমনকি বাজেটে ঘোষিত 100 কোটি টাকার থোক বরাদ্দের বড় অংশ ফেরত যাচ্ছে যথাসময়ে প্রকল্প অনুমোদন না দেয়। তাই আগামী বাজেটে বরাদ্দ হওয়া অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতের দাবি তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নানা বাধার ঠেলে অর্থনীতিতে অবদান রাখছেন নারীরা। অর্থনীতির মূল স্রোতে নারীদের সম্পৃক্ততা বাড়াতে প্রতি বছরই মূল বাজেটের সাথে জেন্ডার বাজেট করছে সরকার। এটি নারীর জন্য আলাদা কোনো বাজেট না হলেও বিভিন্ন মন্ত্রণালয়ের গৃহীত প্রকল্পে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করার একটি পদ্ধতি। অর্থনীতিবিদ ও উন্নয়ন কর্মীদের মতে মূল বাজেটের প্রায় 27% জেন্ডার বাজেটের জন্য বরাদ্দ ধরা হলেও এই ব্যয়ের হিসাব অনেকটাই অনুমান নির্ভর। জেন্ডার বাজেটে নারীদের জন্য বাজেটের কত অংশ ব্যয় হচ্ছে সেই হিসাবটা যেভাবে করা হয় এটা অনেকটা অ্যাডহক বেসিসে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই বুঝি না যে এই প্রকল্পগুলো এই যে বৃহত্তর পরিসরে যে নারী উন্নয়ন নীতি এবং তার যে টার্গেটগুলো সেটার সাথে সবসময় এটার যে একটা মিল সেটা আমরা লক্ষ্য করি না। এই যে কর্মক্ষেত্রে মেয়েরা আসছে সেই মেয়েরা কর্মক্ষেত্রে যাতে টিকে থাকতে পারে উদ্যোগ নিতে এবং বাজেটে তার আসলে একটা প্রতিফলন থাকতে হবে, যথেষ্ট পরিমাণ গণপরিবহন থাকতে হবে, সে যেখানে কাজ করছে সেখানে তার একটা কর্মসহায়ক পরিবেশ থাকতে হবে, সেখানে তার নিরাপত্তার ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে, পেশাজীবী নারীদের আবাসন ব্যবস্থা করা দরকার। এদিকে বাজেটে নারীদের জন্য 100 কোটি টাকার থোক বরাদ্দের বড় অংশই কাজে লাগানো যায় না বলে অভিযোগ নারী উদ্যোক্তাদের। আমরা চাচ্ছি নারী উদ্যোক্তার আরো বড় বড় শিল্প কারখানা গড়ে তুলুক। সেই জায়গাটার জন্য যেভাবে নারীদের এগিয়ে যাওয়া উচিত তার জন্য দক্ষতা, তার জন্য তার পণ্য বাজারজাতকরণ করা। প্রতি বছর 100 কোটি টাকা কিন্তু কিছুই না, 40% মতন খরচ হয়। আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে একটি প্রকল্প নিলে বছর শেষ হয়ে পরের বছর শেষের আগে হয়তো প্রকল্পটা অনুমোদন হয়। 6% বৃত্ত 2016-17 অর্থ বছরে জেন্ডার বাজেটে 40টি মন্ত্রণালয়ে মোট বরাদ্দ ধরা হয় 92,765 কোটি টাকা। তবে এই বরাদ্দের কতটুকু প্রকৃত অর্থে নারীর উন্নয়নে ব্যয় হয়েছে তার কোনো পরিসংখ্যান নেই। কৃষকবৃন্দ, হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের অর্থনীতিতে নারীর শ্রমকে এখনো যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে সাংবাদিকদের এক কর্মশালায় মন্তব্য করেন তিনি। নারীর গৃহস্থলীর কাজকে আইনগত কাঠামোতে আনার কথাও জানান হাসানুল হক ইনু। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। সেই হেতু গৃহস্থালী কাজ বা সকল আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, উপ আনুষ্ঠানিক ক্ষেত্রে কর্মরত সকল নারীদের শ্রমের যথাযথ মূল্যায়ন করবে। নারী শ্রমের অবদান যথাযথভাবে মূল্যায়িত হওয়ার মধ্য দিয়েই প্রবৃদ্ধি সঠিকভাবে মাপা সম্ভব হবে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মানুষ তীব্র পানি সংকটে ভুগছে। এলাকার অগভীর নলকূপ দিয়ে পানি উঠছে না। নদী ও খাল শুকিয়ে যাওয়ায় সেচ পাম্পও অকেজো হয়ে পড়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছেন, বৃষ্টিপাত কম ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ঝিনাইদহের প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শৈলকুপা উপজেলার অধিকাংশ ইউনিয়নে হস্তচালিত নলকূপ দিয়ে পানি উঠছে না। পানির অভাবে জনজীবন বিপর্যস্ত। খাবার পানি থেকে শুরু করে দৈনন্দিন কাজে পানির তীব্র সংকট। সেচ পাম্প দিয়ে পানি না ওঠায় ফসলি জমিতেও প্রয়োজনীয় সেচ দেয়া যাচ্ছে না। এ অবস্থায় সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। টিউবওয়েলে কোনো পানি ওঠে না, গত বছর যা হোক একটু একটু করে উঠতো, এবারে ওদের পানি উঠছে না। এই বছরে বোরিং এ পানি উঠছে না, ওদেরই উঠছে না, পানির খুবই সংকট। ওই থেকে ওঠে না। টিউবওয়েলে চাপ দিতে তবু পানি ওঠে না, অল্প অল্প ওঠে। পাট মারা যাচ্ছে, পাটের কোনো পানি টানি দেওয়ার ক্ষমতা নেই, পাট মারা যাচ্ছে 5 বিঘে হই। পাট তো মার গেল, এখন তো খালি পানিটা দিত, খালি তো আমরা ধান টান নাগায় একটু খেয়াটা বাঁচতে পারতাম। তবে জনপ্রকৌশল অধিদপ্তর পানি সংকট নিরসনে উপজেলায় গভীর নলকূপ বসানোর আশ্বাস দিয়েছে। তারা সিস্টেম নলকূপ, সেই নলকূপগুলো 50 ফিট গভীরতা থেকেও পানি উত্তোলন করা সম্ভব। বিভিন্ন প্রকল্প থেকেও আমরা বর্তমানে শৈলকুপা উপজেলার জন্য তারা সিস্টেম নলকূপ দেওয়ার জন্য অনুরোধ করতেছি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় 14টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে 10টি ইউনিয়ন সহ একটি পৌরসভায় প্রায় 20,000 নলকূপ দিয়ে পানি উঠছে না। সময় সংবাদ, ঝিনাইদহ। ঝিনাইদহে গতকাল হয়ে গেল দিনব্যাপী দেশীয় ফল উৎসব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কোমলমতি শিশু ও কিশোর অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে দেশীয় নানা জাতের ফলের সঙ্গে পরিচিত করতেই এ আয়োজন। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্টলে স্টলে সাজানো জানা অজানা বাহারি জাতের ফল। জ্যৈষ্ঠের শুরুতে বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকায় মর্নিং বেল চিলড্রেন একাডেমি আয়োজন করে দিনব্যাপী ফল উৎসবের। মেলায় স্থান পায় আম, জাম, কাঁঠাল, লিচু ছাড়াও নাম না জানা 55 জাতের দেশীয় ফল। এর মধ্যে ডেওয়া, টকচেরি, আশফল, গোলাপজাম ও অরবরই সহ হরেক রকমের দুষ্প্রাপ্য ফলেরও দেখা মেলে। জেলার দূর দূরান্ত থেকে আসা শিশু কিশোরদের নিয়ে অভিভাবকরা অংশ নেয় এই উৎসবে। আমার স্টলে অনেক ফল আছে, মূলা, আতা, ডুমুর, চাপা, সবরি, কলা। দেশীয় ফল আমাদের পরবর্তী প্রজন্ম আমরা চিনতেই পারছিল, মানে হারিয়ে যাচ্ছিল তাদের বিলুপ্তর পথে। সেই ফলগুলো আমরা তাদেরকে আবার চিনিয়ে দিতে পারছি। নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই এই উৎসবের লক্ষ্য বলে জানান আয়োজকরা। যে ফলগুলো প্রায় বিলুপ্ত সেই ফলগুলো কিন্তু আজকে এখানে প্রদর্শিত হয়েছে। পরবর্তী প্রজন্মের কাছে এই দেশীয় ফলের যে সংগ্রহ এবং তার বিস্তার লাভে যে সচেতনতা সৃষ্টি, সেটাই আসলে আমাদের মর্নিং বেল চিলড্রেন একাডেমির এই আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। নানা জাতের ফল নিয়ে 15টি স্টলে শিক্ষার্থীরা মেলায় অংশ নেয়। এর মধ্যে সেরা 3টি স্টলকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। সময় সংবাদ, ঝিনাইদহ। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে আর কোনো চেষ্টা করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সেই সাথে তিনি আশা প্রকাশ করেন, ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা অব্যাহত থাকবে। গতকাল রাজধানী একটি হোটেল তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের সাস্টেইনেবিলিটি কম্প্যাক্ট বিষয়ে যৌথ ঘোষণায় তিনি এসব কথা বলেন। কানাডা, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার যৌথ উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এই আলোচনায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের পোশাক খাতের উন্নয়ন, সম্ভাবনা এবং সমস্যা তুলে ধরেন। তারা বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর শিল্প মালিকরা কারখানার কর্মপরিবেশ নিরাপদ করতে অনেক অর্থ খরচ করছে এবং তা অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড এর শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে শ্রম আইন সংস্কারে কাজ করা হচ্ছে। It is the decision of the US government. They have decided they postpone. Whenever and there were 16 points, we have complied with all those points. It is up to them. উপলব্ধি করেছি যে যত শর্তে আমরা পূরণ করি না কেন, এটা পাওয়ার সম্ভাবনা কম। সুতরাং যেটা সম্ভাবনা কম, সেটা চেয়ে আমাদের লাভ কি? আমরা তো আশা করি যে আমাদের এই জিএসপি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কোনো সমস্যা হবে না। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনে বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিওর কাজের পরিধি বাড়াতে আসছে বাজেটে 100 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে এনজিওর ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এ প্রস্তাব করেন তিনি। আলোচনায় এসডিজি বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থার মাঠ পর্যায়ে অভিজ্ঞতা কাজে লাগাতে সরকারি বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। সপ্তম পঞ্চবার্ষিকী ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে আন্তঃমন্ত্রণালয়ের সব উদ্যোগকে
সমন্বয় করেই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। যদি সরকার মনে করে যে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের একটি ভূমিকা আছে, তাহলে সরকারকে তাকে অর্থায়নের দায়িত্ব নিতে হবে। বাজেট সমাগত প্রায় 100 কোটি টাকার এসডিজি ট্রাস্ট ফান্ড তৈরি করা হোক, যেটা এনজিওরা আগামীতে একটি নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে দেশের জন্য কাজের জন্য ব্যয় করতে পারবে। মন্ত্রণালয়গুলো তাদের লক্ষ্যমাত্রা এবং কর্মপরিকল্পনা প্রণয়ন করছে, সেখানে কিন্তু স্টেক হোল্ডার হিসেবে যারা আপনারা বিভিন্ন সেক্টরে হেলথ বা এডুকেশন, জেন্ডার ইত্যাদি বিষয়ে কাজকর্ম করছেন, আপনাদের কিন্তু সেখানে ডাকার কথা। সচিব সাহেবদেরকে আবারও মনে করিয়ে দেব, যারা এখনো তাদের পরিকল্পনা চূড়ান্ত করে নাই অথবা যারা করেছে ফার্দার রিভিউ যখন বসবে তখন যেন আপনাদেরকে ডাকে। অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বেবজা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের উপস্থিতিতে সরকারি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে স্মারক স্বাক্ষরিত হয়। প্রাথমিকভাবে মিরসরাই 1150 একর জমি বেজার কাছ থেকে নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ করবে বেবজা। মুখ্য সমন্বয়ক বলেন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পরিচালনের ক্ষেত্রে বেবজার দক্ষতা কাজে লাগিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় আরও ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বেজার সার্বিক বার্ষিক রিপোর্ট মোড়ক উন্মোচন করেন মুখ্য সমন্বয়ক। আপন জুয়েলার্সের কোনো প্রতিনিধি না আসায় সিলগালা করা রাজধানীর 5টি শোরুমের সামনে কয়েক ঘন্টা অপেক্ষা করে ফিরে গেছে শুল্ক গোয়েন্দারা। মালিকদের আবেদনের প্রেক্ষিতে আজ শোরুমগুলো খুলে কাগজপত্র নেয়ার কথা ছিল আপন জুয়েলার্স কর্তৃপক্ষের। গতকাল দুপুর 2টায় রাজধানীর মৌচাক, সীমান্ত স্কয়ার, উত্তরা, গুলশান ডিসিসি মার্কেট ও গুলশান এভিনিউর মোট 5টি শোরুমে শুল্ক গোয়েন্দাদের আলাদা আলাদা টিম উপস্থিত হয়। প্রতিটি টিমই 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করলেও এর মধ্যে কোনো আপন জুয়েলার্সের কেউই কোনো শাখায় সদস্য উপস্থিত হয়নি। এমনকি কাস্টম কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিটি শাখার প্রধানদের সাথে যোগাযোগ করলেও কেউই না আসায় দীর্ঘ অপেক্ষার পর এক পর্যায়ে চলে যেতে বাধ্য হয় কাস্টমস গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে আমরা একটা বড় একটা সুযোগ তাদেরকে দিয়েছিলাম তাদের আবেদনে সাড়া দিয়ে, কিন্তু আমরা প্রায় 2 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করেছি, ওনাদের কোনো প্রতিনিধিকে আমরা পাইনি। এখন আমরা আইনানুগভাবে যেই প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটার সমাধান করব। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সঙ্গে বৈঠকের পর অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি। গতকাল রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানায় জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতারা। সময় টেলিভিশনকে শুল্ক অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান জানান, ব্যবসায়ীদের সঙ্গে শুল্ক গোয়েন্দাদের ভুল বোঝাবুঝির কারণেই মূলত এ ধর্মঘট ডাকা হয়েছিল। আমিন জুয়েলার্স নিউ মার্কেট শাখায় আমাদের রেগুলার একটা ভ্যাট অফিসারের একটা চেকিংয়ের সময় একটু ভুল বোঝাবুঝি হয়, সেটাকে কিন্তু করেই কিন্তু এই ধর্মঘটটা আহ্বান করা হয়েছে। কিন্তু আমরা নেতৃবৃন্দের সাথে আজকে আলোচনা করেছি, আলোচনা করার পরে সেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আমরা উদ্বিগ্ন ছিলাম, আজকে আমাদের একটা ভুল বোঝাবুঝি ছিল যে আমিন জুয়েলার্স আবার এই ধরনের একটা ঘটনা ঘটছে এবং পর্যায়ক্রমে হয়তো জুয়েলারিদের এই আতঙ্ক ছড়াইয়ে আমাদের গ্যাপের কারণে এই জিনিসটা হয়ে গেছে, যেটা আমরাও বুঝছি এবং সরকারি মহল অনুধাবন করেই সারা বাংলাদেশের জুয়েলারির যে ধর্মঘট ডাকা হয়েছিল সেটা প্রত্যাহার করা হয়েছে এবং কোনো ব্যবসায়ীকে আতঙ্কিত না হওয়ার জন্য আমরা এই সবার থেকে অনুরোধ জানাচ্ছি। সরকার এবং ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করতেই ব্যাংকের ভাইস চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে বিভ্রান্তকর বক্তব্য প্রদান করছে বলে মন্তব্য করেছেন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আরাস্তু খান। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাকে পদত্যাগপত্র দিতে কেউ বাধ্য করেনি, বরং তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর তহবিলে ইসলামী ব্যাংকের জাকাতের টাকা জমা দেয়া নিয়ে ইকোনমিস্ট পত্রিকার অসত্য বক্তব্যের নিন্দা জানান। বলেন, ব্যাংকের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেউ মিথ্যাচার করলে বরদাস্ত করা হবে না। এসে দেখি উনি একটা ফেসবুকে নাকি একটা ইউ হ্যাভ সিন দ্যাট না একটা স্ট্যাটাস, সেখানে বলছে হি হ্যাজ বিন আন্ডার ডিউরেস হি ওয়াজ আস্কড টু রিজাইন, ফোর্সিবলি আমাকে রিজাইন করতে বলা হয়েছে। কে বলছে? কোন একটা কোয়ার্টার, আমাকে এটা বলেনও নাই। উনি যদি রিজাইন নিজে করেন কিন্তু আমি তাদের জোর করে আবার ওই একই সমস্যা হবে, ড্যামেজ দ্য ইমেজ অফ দ্য গভর্নমেন্ট, এক্স প্রাইম মিনিস্টার, of the bank and the management and the board.
কোনো রাইট আছে আপনি বলেন? এই যে কথাটা কিন্তু ইচ্ছা প্রণোদিত ভাবে এটা করা হয়েছে। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়েই আমাদের এবারের আয়োজন। চলুন দেখে নেই এক নজরে। চটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার উপরাতে আমরা 3 জনকে বিভিন্ন অর্থদণ্ড করেছে। মালিক সমিতি যারা আছে 1 সপ্তাহের মধ্যে তারা বিষয়গুলো দেখবে। পাশাপাশি এখানে যে অনেকগুলো নতুন পণ্য যোগ করা হয়েছে যেগুলো আগে ওনারা জানতেন না, সেই জন্য আমরা একটু সুযোগ দিলাম। পরবর্তীতে 1 সপ্তাহ পর আমরা আসবো, এসে এটা আমরা কঠোর অবস্থা নেব। পাশাপাশি এখানে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যাতে না হয় সেই জন্য আমরা মনিটরিং করেছি। Business people from Europe will scrutinize with the ইউরোপের ব্যবসায়ী ও আমরা কূটনীতিকরা বাংলাদেশে আগামী নির্বাচনকে সামনে রেখে হেফাজতে ইসলামের সাথে সরকারের আলোচনা সহ সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ইউরোপীয় ইউনিয়ন আশা করে যে আগামী নির্বাচনকে ঘিরে বাংলাদেশে 2013 সালের মতো পরিস্থিতির সৃষ্টি হবে না। from what has happened in 2013 and 2014. সিলেটে একটা আমাদের পুরাতন গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে, 150 মেগাওয়াটের যে এক্সিস্টিং পাওয়ার প্ল্যান্টটি আছে এটাকে আমরা 225 পর্যন্ত নিতে পারবো। এই প্রকল্পটি ব্যয়ের পরিমাণ হবে 796 কোটি টাকা। জানুয়ারি মার্চ এই কোয়ার্টারে আমাদের মূল্যস্ফীতির পরিমাণ 5.28%, 5.28%। গত বছরের জানুয়ারি মার্চ এই কোয়ার্টারে আমাদের মূল্যস্ফীতির পরিমাণ ছিল 5.78%। জার্মানি থেকে, রাশিয়া থেকে আরম্ভ করে নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, ইন্ডিয়া পর্যন্ত সব দেশই আছে। অর্থাৎ এখানে প্রাচ্য প্রতীচ্য সবই আছে। এশিয়া, প্যাসিফিক অ্যান্ড ইউরোপ অ্যান্ড আমেরিকান কান্ট্রিগুলো, ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো রয়েছে। সুতরাং এখান থেকে কোনো মুক্তি নাই। আর এই আইটির উন্নয়ন ছাড়া যেমন আমরা চলতে পারবো না, আমরা অনলাইন ব্যাংকিং ছাড়া যেমন চালাতে পারবো না, কিন্তু সিকিউরিটি থ্রেটটা ক্রমে এগুলো আসছে, নানান ধরনের ম্যালওয়্যার আসছে, নানান ফায়ারওয়াল ভাঙার প্রকৃতি তৈরি হচ্ছে। তার একটাই পথ হচ্ছে আমাদের আইসিটি ডেভেলপমেন্ট করা। আগামী দিনে এই ঐক্যবদ্ধ বিসিসিআই একসাথে কে কোন দলের মতে এটার বিচার বিবেচনায় না নিয়ে যারা যেখানে এক্সপার্টিজ আছেন সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই এফবিসিসিআই এবং তথা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের বিকাশে আমরা একসাথে কাজ করব। আমাদের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে অনেক সংস্থা অনেক রকম হিসাব দেয়, কিন্তু জিডিপি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যই সঠিক। কারণ সংস্থাগুলো পূর্ণাঙ্গ তথ্যের উপর ভিত্তি করে এসব হিসাব দেয় না। যেমন রেমিটেন্সের হিসেবে তারা শুধু ব্যাংকিং চ্যানেলকে গ্রহণ করে, এছাড়া কালো টাকা, সাদা টাকা নামে বিপুল অর্থ হিসাবের বাইরে রাখে তারা। কিন্তু সেগুলোও তো আমাদের অর্থনীতিতে আছে, আমাদের বিভিন্ন উন্নয়নে কাজে লাগছে। কর বাড়ানো হচ্ছে বা কমানো হচ্ছে এই সিদ্ধান্ত সরকার প্রস্তাব করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে না গণতন্ত্র। মূসক কি, তারপরে প্রবৃদ্ধি কি, মানে দরকার নেই। এগুলোর সহজতর একটা বাংলা বের করে যাতে সাধারণ মানুষকে বোঝানো যায় কর দিলে আমার সুবিধা কি, যে এই কয়টা মানুষ কর দেওয়াতেই আমার রাস্তার এই অবস্থা, আমি বিদ্যুৎ পাচ্ছি, পানি পাচ্ছি। যদি আরো বেশি সংখ্যক মানুষ কর দেয়, একদম লেম্যানস ল্যাঙ্গুয়েজ যেটা, তাহলে আমাদের এই সুবিধাগুলো আরো বাড়বে। মানুষের বৈভব বেড়েছে, বৃত্ত বেড়েছে, কিন্তু এই যে ট্যাক্স দেবে সরকার, এটা যে দেশের কাজ করছে, এটা কিন্তু ওই আমি মনে হয় যে এই মানসিকতা, এই মনোভাবটাই তৈরি হয়নি আমাদের মধ্যে। এটা তৈরি হওয়া উচিত। শ্রম আইন সংশোধন থেকে এবং পুনঃসংশোধনের একটা চিন্তা ভাবনা চলছে। ট্রাইপার্টিট কমিটি করেছি, আর আরএমজি সেক্টরের জন্য এক্সক্লুসিভ, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য আমরা এসওপি করছি। দুই দেশের বাণিজ্য ঘাটতি দূর করার ব্যাপারে আমরা একমত। তবে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার বিষয়টি শ্রমিকদের কর্মপরিবেশের নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্কারের সাথে সম্পর্কিত। বাংলাদেশকে এক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো দূর করতে হবে। দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরো বৃদ্ধি করা যায় সে ব্যাপারে ওয়েজ এন্ড মিনস, অর্থাৎ কোন পথে আমরা যাব, কি করলে সেটা বাড়বে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। বিভিন্ন সেক্টরে তারা ইনভেস্টমেন্ট করতে পারেন, আমরা বিভিন্ন সেক্টর আইডেন্টিফাই করেছি। বাংলাদেশেরকে অন্তর্ভুক্ত করেই আমরা বলেছি যে আমাদের সব লিস্ট ডেভেলপড কান্ট্রিজে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাওয়া উচিত।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রথমবারের মতো রাজধানীতে চালু হলো সম্পূর্ণ নারী বিক্রেতা পরিচালিত উইমেন্স হলিডে মার্কেট। সপ্তাহের 2 ছুটির দিনে এই মার্কেট সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। গতকাল মহাখালীতে ডিএনসিসি উইমেন্স হলিডে মার্কেটের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিরাপদে ব্যবসা পরিচালনা করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র আনিসুল হক। তিনি প্রতিটি ওয়ার্ডে একটি করে উইমেন্স হলিডে মার্কেট চালু করার ঘোষণা দেন। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য আলাদা একটি হলিডে মার্কেট চালু সহ রিকশা চালকদের ব্যাংক ঋণ দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দেন। আমরাও কমিটেড যে প্রত্যেক এলাকায় প্রত্যেক ওয়ার্ডে যেন আমরা একটি করে এরকম একটি করে হলিডে মার্কেট করতে পারি। আজকে তার শুরু হলো। এই শুরু হতে অনেক কষ্ট হয়েছে। বিভিন্ন জায়গায় এই মার্কেটকে আমরা করতে চেয়েছি, করতে পারিনি। তারপর আমরা এখানে এনেছি। এটা আমি বলতে পারি যে আমরা কমিট করেছি যে এই জায়গায় যদি অসুবিধা হয় প্রয়োজন হলে আমরা অন্য জায়গায় করব। তবে আপনারা যারা আমাদের সঙ্গে কাজ করছেন আপনারা নিশ্চিন্ত থাকেন, আমরা পিছিয়ে থাকবো না। অতিরিক্ত টাকার বিনিময়ে লাইসেন্স, নকল পণ্যের মোড়কের গায়ে সিল মারা সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে বিএসটিআই চট্টগ্রাম অঞ্চল পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মশিউর রহমান। গতকাল নগরীর আগ্রাবাদ কার্যালয়ে ভোক্তার অধিকার সংরক্ষণ কাজে নিয়োজিত ক্যাবের নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। পরে বিএসটিআই ও ক্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন, উভয় পক্ষের অভিযোগ শুনেন। এ সময় দুর্নীতির সাথে জড়িত বিএসটিআই এর কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানান ভুক্তভোগীরা। কেবল ব্যবসায় বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে কুমিল্লায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বার্ড মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন কেবলস অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর কুমিল্লা জেলা শাখা সভাপতি রেজওয়ানুর রহমান রুমি। সভায় বক্তারা কেবল ব্যবসার নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন এবং এ ব্যাপারে সরকারের সহযোগিতা চান। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাণিজ্য সহযোগিতা বিষয়ক চুক্তি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চাঙা করতে একমত হয়েছে জাপান ও নিউজিল্যান্ড। গতকাল টোকিওতে সফররত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বিল ইংলিশের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ মতৈক্যের কথা জানান জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জাপানের পরপরই নিউজিল্যান্ড চুক্তিটি অনুমোদন করায় বিষয়টির প্রশংসা করেন শিনজো অ্যাবে। টিপিপি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করলেও জাপানের নেতৃত্বে এ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে টিপিপিতে স্বাক্ষর করা দেশগুলো বৈঠকে বসতে যাচ্ছে। 2016 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র, কানাডা, চিলি, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 12টি দেশ বাণিজ্য সহযোগিতা বাড়াতে টিপিপি চুক্তি স্বাক্ষর করে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর টিপিপি থেকে নাম প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। গ্রিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল সরকারি ব্যয় কমানো ও কর আদায়ের ব্যাপারে বাড়ানোর সিদ্ধান্ত প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে অন্তত 10,000 মানুষ। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়লে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হয় বেশ কয়েকজন। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। 15 দিনে রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানি। চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে রমজানের অত্যাবশ্যকীয় পণ্যের দাম। ইতিবাচক প্রভাব পড়বে সারা দেশেও। উন্নয়নের বাধা চিহ্নিত করে প্রকল্প না নেয় বাজেটের সুফল পান না নারীরা। থোক বরাদ্দের পরও যথাসময়ে অনুমোদন হয় না প্রকল্প, ফেরত যায় অর্থ। এবং গাইবান্ধায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে গ্রাহকদের বীমার টাকা ফেরত না দেওয়ার অভিযোগ। অর্থ সংকটের দোহাই কর্তৃপক্ষের, শিগগিরই টাকা দেওয়ার আশাবাদ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।